হাদি হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ শাহবাগে চলছে। সেই যে শুক্রবার দুপুরের পর থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চ এবং জুলাই ঐক্যের যে নেতাকর্মীরা সেই যে জড়ো হয়েছিলেন, এরপর থেকে কিন্তু এই আন্দোলন একেবারে চতুর্থ দিনের মতো টানা চলছে। আপনারা যদি এই চারপাশে দেখতে পান, মানুষের মধ্যে স্লোগানের কোনো ধরনের কোনো সেই যে উত্তাপ ছিল প্রথম দিনে, দ্বিতীয় দিনেও, তৃতীয় দিনেও এবং চতুর্থ দিন পর্যন্ত আমরা একই রকম আগ্রহ উদ্দীপনা মানুষের কাছে দেখতে পাচ্ছি। সাধারণত দেখা যায় যে সন্ধ্যার পরে বিক্ষোভকারীদের উপস্থিতি কম থাকে, এরকম অসংখ্য বিক্ষোভ মিছিলে আমরা দেখি, কিন্তু এক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখছি। কারণ প্রতিদিনই অফিস ছুটি হয়ে যাওয়ার পরে অনেকে আমাদেরকে বলেছেন তারা কেউ 1 ঘন্টা আগে ছুটি নিয়ে চলে এসছেন, 2 ঘন্টা আগে অফিস থেকে বেরিয়ে এসছেন এবং তারা সরাসরি শাহবাগে এসে জড়ো হয়েছেন। তো সেটি আমরা দেখছিলাম যে বিকেলে মানুষের উপস্থিতি কিছুটা আমরা কম দেখছিলাম। আমরা সন্ধ্যার পর পর দেখছি যে আরও উপস্থিতি বাড়ছে এবং ক্রমাগতভাবে নারীদের উপস্থিতি কিন্তু অনেক বাড়ছে। আমরা প্রথম এবং দ্বিতীয় দিনে নারীরা যত দূর পর্যন্ত এখানে আসলে বসেছিল, এটি আসলে 2টি ভাগে ভাগ করা হয়েছে। পুরুষদের একটি অংশ, নারীদের একটি অংশ এবং মাঝখানে একটি পার্টিশন দেওয়া হয়েছে। আপনারা ঠিক ছবিতে দেখতে পাবেন যে দুটোই কিন্তু প্রায় সমান সমান নারী এবং পুরুষের উপস্থিতি। একটি অবাক করার বিষয় হচ্ছে, আমরা আগেও বলেছি যে নারী পুরুষ যারা এসছেন তারা অনেকেই সপরিবারে এসছেন, তাদের শিশু সন্তানদেরকে নিয়ে এসছেন। আমরা গত পরশু দিনও অনেকের সঙ্গে আসলে কথা বলেছিলাম। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই যে হাদির বিষয়ে একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি কোথায় থেকে এসেছেন, কতদিন থেকে যুক্ত হয়েছেন এবং কেন এত আবেগ হাদির ব্যাপারে? সত্যি কথা বলতে যে হাদি ভাই সংগ্রাম করে গিয়েছে অন্যায়ের বিরুদ্ধে। হাদি ভাই আমাদেরকে শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। আমি এসেছি যাত্রাবাড়ি থেকে, প্রথম দিন থেকে আমি এখানে আছি এবং আমি বলতে চাই হাদি ভাই আমাদেরকে দেখিয়ে গিয়েছেন কীভাবে সংগ্রাম করতে হয় এবং আমরা সংগ্রাম করে যাব এবং রাজপথ ছাড়বো না যতদিন না পর্যন্ত হাদি ভাইয়ের বিচার হচ্ছে, ততক্ষণ আমি রাজপথে আছি, রাজপথ ছাড়ছি না। মানে এই বিচারও তো একদিন হয়তো হবে, খুনি হয়তো ধরা পড়বে, কিন্তু হাদির এই আদর্শ যেটি রেখে গেছে সেটিকে কিভাবে ধারণ করতে চান আপনি? বলতে গেলে কি বলবো, এটা ভাষা নাই। হাদি ভাই আমাদের কাছে বলতে গেলে যে অন্যায়ের বিরুদ্ধে যিনি যেভাবে প্রতিবাদ করেছেন, উনি আমাদের বুকের ভিতরে উনি আমরা ওনাদেরকে লালন করি এবং ধারণ করব। উনি যেভাবে অন্যায়ের প্রতিবাদ করছে, আমরা সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। একজন বলছিলেন যে হাদি হত্যার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত তারা আসলে শাহবাগ ছাড়বেন না, তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি 4 দফা দাবি দেওয়া হয়েছে। এই দাবিটি আপনাদেরকে আমরা একটু পড়ে শোনাতে চাই। নানা রকম দাবি আসলে দেওয়া হয়েছে বিভিন্ন সময়। কখনো বলা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে খুনিদেরকে ধরতে হবে, কিন্তু সবশেষ যে 4টি দফা দেওয়া হয়েছে সেই 4টি দফার মধ্যে ইনকিলাব মঞ্চের যে 4 দফা, এর মধ্যে খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রকে 24 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার কথা বলা হয়েছে। আরও একটি দাবি দেওয়া হয়েছে। দ্বিতীয় দাবিতে বলা আছে বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে এবং তৃতীয় দাবিটিও আসলে ভারত সম্পর্কিত। ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। এবং চতুর্থ যেটি বলা আছে যে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। এই দাবি দেওয়া তো আসলে নানাভাবে দেয়া হচ্ছে। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অনেক ধরনের নতুন নতুন তথ্য দেয়া হচ্ছে, কিন্তু আসলে মূল যে খুনি, যেটি নানাভাবে ইনিয়ে বিনিয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই খুনিকে কিন্তু কোনোভাবে খুনি আসলে ধরা ছোঁয়ার বাইরে, কারণ খুনি যে ভারতে চলে গেছে এই জিনিসটি একেবারেই নিশ্চিত হয়ে গেছে এবং সরকার কিন্তু সেটি বলছে। আমরা আরও একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আরও একজনের সাথে আমরা একটু কথা বলতে চাই যে প্লিজ একটু দাঁড়াবেন।
একটু যদি দাঁড়াতেন তাহলে আমরা কথা বলতাম যে ঠিক কতদিন থেকে আপনারা এখানে এসেছেন আর বারবারই যে আসছেন, কি দাবি দেওয়া নিয়ে আসছেন, কোন আগ্রহে এখানে আসছেন? আসলে আমাদের যে দাবি এটা তো আর অজানা নাই, সবাই তো জানে আমাদের কি দাবি, সবার তো একই দাবি। এইখানে কেউ তো টাকা দিয়ে আনে নাই, সবাই নিজের ইচ্ছায় আইছে, হাদির ভালোবাসা আইছে, বাংলাদেশের জন্য আসছে। ঠিক আছে, এটা আপনিও জানেন, আমিও জানি, যারা আসছে তারাও জানে, যারা আসে নাই তারাও জানে। কিন্তু হাদি এবং অন্যান্য যে জুলাইয়ের নায়করা ছিল এর মধ্যে আপনারা কোন গুণগুলো বা নির্বাচনী প্রচারণার সময় কোনগুলো আপনার গুণগুলো হাদির আপনাদেরকে সব থেকে বেশি এখন পর্যন্ত আলোড়িত করে যাচ্ছে? হাদি ভাই কিন্তু ইনসাফের জন্য জীবন দিছে। সে ছিল যে তার যারা শত্রু আছে তারাও জানি মানে ন্যায় বিচার পায়। এইটা সে শত্রুর জন্য বলছে, নিজের জন্য বলে নাই, সে সবার জন্যই বলছে। ইনসাফ কায়েম করার জন্য সে জীবন দিল শেষমেশ, এটা তো সবাই জানে। হাদি হত্যার পর হাদি নিজে কি সেই ইনসাফটি পাচ্ছে? সেটা সে তো ইনসাফ পাচ্ছে না, সেই ইনসাফের জন্য জীবন দিলে কিন্তু সে নিজেই ইনসাফ পাচ্ছে না, এটা সবাই জানে। এখন আমরা দেখতেছি, এই জন্যই তো আমরা রাজপথে। আমরা এই তীব্র শীতে তো এমনিতেই আসি না, এটা তো সবাই জানে কি জন্য আসছি। আপনারা কতদিন থেকে আপনি ব্যক্তিগতভাবে আসতেছেন বা আপনার পরিবারে হাদিকে নিয়ে আসলে উন্মাদনা কিরকম? এইটা আসলে বলার কিছু না, আমি সেই প্রথম থেকে আসতেছি এবং আজকেও আসছি। আমি ব্যবসা বাণিজ্য সব ছাইরা এখানে আসতেছি। আমার মনে করেন আমি ই কমার্স বিজনেস করি, সবাই ফোন দেয়, কেউ পাচ্ছে না। এখন এইটা সেই ইনসাফের জন্য যে জীবন দিছে, আমরা যদি ইনসাফ তার জন্য একটু রাজপথে না আসতে পারি তাহলে তো আমাদের আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কিন্তু হাদিকে কি সরাসরি কখনো দেখেছেন? মানে হ্যাঁ হ্যাঁ দেখছি, জি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ক্রমাগত উপস্থিতি কিন্তু বাড়ছে। কোথাও পা ফেলার জায়গা নেই, পা ফেলার একটি আসলে রাস্তা করে দেওয়া হয়েছে, যেটি আরো বড় ছিল, কিন্তু নারীদের উপস্থিতি বাড়ার কারণে দেখছি যে এই রাস্তাটিও ক্রমাগতভাবে ধীরে ধীরে সরু হচ্ছে। আমরা সব বয়সীদেরকে দেখতে পাচ্ছি, এখানে শিশুরা আছে, একেবারে 1 বছর বয়সের শিশুরা তাদের মায়েদের কোলে চড়ে কোলে বসে আছেন, তারা এসছে মায়েদের সঙ্গে, বাবা মা একসঙ্গে এসছে, অনেক কিশোর কিশোরীদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতিদিনই আজকে আপনারা জানেন যে প্রচণ্ড শীতের মধ্যে 15 ডিগ্রি সেলসিয়াস এখনকার তাপমাত্রা, যেটি সর্বনিম্ন 10 ডিগ্রিতে নেমেছে এবং সর্বোচ্চ সম্ভবত 22 ডিগ্রি, এবং সারা দিনে কিন্তু 8 থেকে 10 কিলোমিটার বেগে ঠান্ডা হাওয়া প্রবাহিত হচ্ছে। এর মধ্য দিয়েও মানুষের হাদির ব্যাপারে আগ্রহ অবিকল রয়েছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, তিনি কবে থেকে আসলে এখানে অংশ নিয়েছেন, হাদির কোন বিষয়গুলো এত নাড়া দিচ্ছে, কেন আসলে বিচার হচ্ছে না, কি মনে হয়? এখানে জমা হয়েছি গত জুমার পর থেকে। এখানে মনে হয় বড় ষড়যন্ত্র চলছে, বড় ষড়যন্ত্র, এজন্য আমার ভাইয়ের বিচার পাচ্ছি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের সঠিক বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা সমাজের, দেশের মানুষকে জানিয়ে দিতে চাই, প্রেসিডেন্ট শেখ হাসিনা, খুনি হাসিনা তার কম্বলচুর বাবার খুনিকে বিদেশ থেকে এনে দেশে ফাঁসি দিয়েছে। কিন্তু আমার ভাই যে ইনসাফ, ন্যায়ের প্রতীক ছিল, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এই রাজপথে লড়াই করেছিল, এই ভাইকে পিছন থেকে গুলি করে যারা হত্যা করেছে ওদেরকে অনতি বিলম্বে বাংলাদেশে এনে সঠিক বিচারে উপযুক্ত করতে হবে। শেখ হাসিনা ছিল মহিলা, কিন্তু ডক্টর ইউনূস একজন পুরুষ। পুরুষের যদি আসল পরিচয় দিতে চায় তাহলে যেন আমার ভাইয়ের খুনিকে দেশে আনে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা নানা ধরনের প্ল্যাকার্ড দেখছি, একটি প্ল্যাকার্ডে লেখা আছে, যার বুকে ঢুকে গেছে হাদি ওসমান, তার নেই ডর ভয়, নেই পিছুটান। একজন আমাদের সঙ্গে স্বেচ্ছায় একটু কথা বলতে চাচ্ছিলেন। আপনি হাদিকে নিয়ে আপনার কি অনুভূতি ব্যক্ত করতে চান? দেখুন, হাদি চেয়েছিল ইনসাফ, ইনসাফের বদলে তাকে হত্যা করা হলো। তিনি একটা জিনিস চেয়েছিলেন, সেটা হলো তিনি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছিলেন। তিনি কিন্তু প্রসিডিওর ফলো করে, যদি কেউ হুমকি দেয় তাহলে আমাদেরকে থানায় জিডি করতে হয়, তিনি কিন্তু শাহবাগ থানায় জিডি করেছিলেন, আমরা জানি, সবাই জানি। তারপরে ওনাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না? এখন কবরস্থানে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তো এই রাস্তায় মানুষ কষ্ট পাচ্ছে, তো আমরা কতদিন কষ্ট পাবো? আপনারা বিচার করতে হবে, এটা কোনো বিকল্প নাই। আমাদেরকে যত নাটক শোনান, আপনারা বলছেন যে আমাদের টেরিটরি পার করে ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়াতে টেরিটরি ধরা পড়েছে। ইন্ডিয়াতে যদি চলে যায়
তাহলে আমাদের বর্ডার গার্ড কে নিয়ন্ত্রণ করে? আমাদের বর্ডার গার্ডের দুর্বলতা কোনটা? আমাদের টেরিটরিতে বর্ডার গার্ড যেহেতু আছে, সেহেতু তো টেরিটরি অতিক্রম করার কোনো সুযোগ নাই, আছে কি? কোনো সুযোগ নাই। সেহেতু বলবার একটাই, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই। আমি আমার শত্রুর জন্য ইনসাফ চাই। আমি যে গুলি করেছে তার জন্য ইনসাফ চাই। আমি হাদি ভাইয়ের একটাই কথা বলবো, এবং হাদি ভাই আগেই জানবেন তাকে মেরে ফেলা হবে। সে বলেছে আমার সন্তানকে তোমরা দেখে রেখো, এবং বলেছে আমাকে যদি মেরে ফেলা হয় তাহলে আমার বিচারটা অন্ততপক্ষে তোমরা করো। এই কারণে যদি শেষ বিন্দু রক্ত শরীরে থাকবা পর্যন্ত রক্ত দিয়ে হলেও এই বিচার নিশ্চিত করে তবে রাস্তা থেকে যাব। প্রথম দিন থেকে এখন পর্যন্ত আছি, এবং সব শেষ পর্যন্ত যত মাস লাগে, শাহবাগে বলেন, রাস্তায় বলেন, যেখানে বলেন, উঠবো না। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসলে মানুষ তার ব্যথার কথা হাদিকে নিয়ে বলছিলেন। হাদি মানেই ঘুরে ফিরে ইনসাফ শব্দটি বারবার উচ্চারিত হচ্ছে। তিনি বারবার বলেছেন যে শত্রুর সাথেও ইনসাফ করতে চান। একজন ব্যক্তি আমাদের বলছিলেন যে তাকে খুন করেছে তারও আসলে ইনসাফ প্রয়োজন, তার বিচার হওয়া প্রয়োজন। এবং এখানে একজন কমার্সের বিজনেস করেন, তিনি বলছিলেন যে আমি টানা 4 দিন ধরে এখানে আসছি, এবং এখানে আসলে যারা আসছেন তাদের অধিকাংশকে আমরা দেখছি যে তারা শুধুমাত্র হঠাৎ করে আজকে এসেছে তা না, তাদের অনেকে আছে, তারা প্রায় অনেকেই প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন পর্যন্ত তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন, এবং তারা বলছেন যে আমরা প্রয়োজনে আমাদের ব্যবসা বাণিজ্য অন্য অনেক কিছুর ক্ষতি স্বীকার করে হলে আমরা চাই এই হাদির জন্য, হাদির হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলক বিচার হয়, সেটি তারা চাইছেন। একটি কথা সদস্য সচিব জাবের আমাদেরকে একটু আগে বলছিলেন যে হাদি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠিত করার পর থেকে তার সঙ্গে যারা কাজ করতেন এই সংখ্যাটি ছিল মাত্র 21 জন, কিন্তু 21 থেকে এই সংখ্যাটি হঠাৎ করে তিনি যখন নির্বাচনের জন্য দাঁড়িয়েছেন, নির্বাচনে দাঁড়ানোর পরে এই সংখ্যাটি আসলে 50 জনে পরিণত হয়েছে। এই 50 জন হবার পর থেকে তারা আসলে এই যে 21 জনের বাইরে যে নতুন লোকগুলো আসলে যুক্ত হয়েছে তাদেরকে তারা আসলে খুব বেশি চিনতেন না। যদিও 3 জন 4 জন 5 জনকে দেখা যাচ্ছে যারা খুনে অংশ নিয়েছে, কিন্তু এই 21 জনের বাইরে যারা অংশ নিয়েছেন তাদের অনেকেই হয়তো এই খুনের সঙ্গে জড়িয়ে থাকতে পারে। এই কারণে তারা আগের থেকে অনেক বেশি সতর্ক। তারা বলছেন বারবার, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা আমাদেরকে টাকা দেবেন না, আপনাদের কোনো সহযোগিতা আমরা চাই না, আমাদের যদি কখনো প্রয়োজন হয় তখন আমরা আপনাদেরকে বলবো। আমাদের সঙ্গে একজন আছে, তিনি তার সন্তানকে নিয়ে এসছেন। আমি সেই পিতার সঙ্গে কথা বলতে চাই যে এই প্রচণ্ড শীতের মধ্যে আপনি আপনার ছোট্ট বাচ্চাকে নিয়ে কেন এখানে আসছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আমি সকাল 10টা বাজে আশুলিয়া থেকে আসছি ফ্যামিলি সহ। আমার মেয়ে আসছে, ছেলে আরেকজন আসছে, আপনার হলো একমাত্র হাদি ভাইয়ের বিচারের জন্য। আমরা চাই হাদি ভাইয়ের বিচার হোক। হাদি ভাইয়ের মরার আগে, মৃত্যুর আগে বলে গেছে যে অন্তত আমার বিচারটা যাতে হয় এই দেশে। আসলে আমরা দুঃখের ভাষায় বলতে হয় যে মানুষটা ইমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য এত ত্যাগ স্বীকার করছে, কিন্তু ওই মানুষটার বিচার হলো না, তাহলে সাধারণ মানুষের কি উপায় হবে বলেন তো? তিনি তো নিজেও বলে গেছেন যে তিনি মারা গেলে তার বিচার যেন হয়। সেটাই আমি বলতেছি, ঠিক আছে, যে তাহলে দেখেন এই সরকার জুলাই অভ্যর্থনের পরে আমরাই ওনাদেরকে আন্দোলন করে বসাইছি। ফ্যাসিস্টকে এই দেশের থেকে সরানোর পরে, আপনার হাসিনা সরকার এই দেশের থেকে চলে যাওয়ার পরে এই উপদেষ্টা মণ্ডলীদেরকে আমরাই বসাইছি, ওনাদেরকে কিন্তু অন্য কেউ বসায়নি। আমাদের ত্যাগের বিনিময়ে ওনারা আজকে মসনদে বসছে, কিন্তু বসার পরে কি পাইলাম আমরা হাদি ভাইয়ের জীবন যাওয়ার পরে সুষ্ঠু বিচারটা পাইলাম না। তা আমরা আসলে দুঃখের সাথে বলতে হয়, আমরা এখানে আসছি, আজকে রাস্তা আসা দরকার ছিল আমাদের তো দরকার ছিল না। আজকে হাদি ভাইয়ের বিচারের জন্য রাস্তা আসছে, এইটা কি দেশ হলো? এটা কোনো দেশেই না যে এই দেশে বিচারের জন্য রাস্তায় নামতে হবে। তাহলে ওইটা দেশের আইন শৃঙ্খলা কত জঘন্য, এই জঘন্য আইন আমরা দেখতে চাই না। আমরা চাই এই আইন, আমরা এইরকম প্রশাসন এর দরকার নেই। র্যাব, আনসার, বিজিবি, বিডিআর কত বাহিনী আছে, এরা আজ পর্যন্ত হাদি হত্যার বিচারটা করতে পারলো না বা দোষীদেরকে ধরতে পারলো না। কারণটা কি? কারণটা হলো এদের পিছনে রাঘব বোয়াল আছে। এই রাঘব বোয়ালকে ধরার জন্য যদি চেষ্টা করে ইনশাল্লাহ ধরতে পারবে। তা আমার একটাই দাবিটা হলো ভাই,
সর্বোপরি দাবি হলো স্বরাষ্ট্রমন্ত্রী যদি উনি লেফটেন্যান্ট কর্নেল, উনি কিভাবে সেনাবাহিনীর প্রধান হয়েছে, উনি কিভাবে এত বড় পোস্ট পাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে উনি হা হা করে হাসে, উনি বলতে পারে না যে ইনশাল্লাহ আমাদের এই প্রশাসন 14 দিন বা 7 দিন বা 10 দিনের ভিতরে খুঁজে বাইর করবে, উনি এটা বলতে পারেন। আপনাকে ধন্যবাদ। হাদিকে নিয়ে অনেকগুলো গান তৈরি হয়েছে। এখন যে গানটি শুনছেন এটি সব থেকে বেশিবার বাজানো হয় এখানকার সাউন্ড বক্সের মাধ্যমে। শাহবাগে বলা যায় যে একদিনে অন্তত 20 বার এই একই গান আসলে বাজানো হয় সাউন্ড বক্সের মাধ্যমে। এবং দেখেন যে এই গানটি যখন বেজে ওঠে পুরো শাহবাগ জুড়ে যারা এখানে অংশ নিয়েছেন তাদের হাতের যে মোবাইল তার লাইটগুলো তারা জ্বালিয়ে দেন এবং একটি অনন্য রকম একটি পরিবেশ আসলে গড়ে ওঠে। কিন্তু যত যেমন পরিবেশই তৈরি হোক না কেন আসলে হাদির ব্যাপারে মানুষের আবেগ ভেতরে ভেতরে ভেঙে চলে যাচ্ছেন। অনেকে আছেন তারা অনেকে কথা বলতে পারছেন না, কেউ হয়তো বলছেন, কিন্তু তাদের একটাই কথা, দেশে পুলিশ, বিজিবি, র্যাব, সেনা সদস্য, গোয়েন্দা সংস্থা, প্রশাসনের এত সক্ষমতার পরেও যে হাদি জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, তাদের ভাষায় তিনি এখন মহানায়কে পরিণত হয়েছেন। কেন এই হাদির জন্য বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না, একজন খুনিকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং কেন কয়দিন আগেও আসলে 2 দিন আগে রাতে এখানে এসেছিলেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান, তিনি বলেছেন যে ভারতের সঙ্গে কথা হয়েছে, তারা হত্যাকারীকে খুঁজে পেলে গ্রেফতার করে তারা বাংলাদেশে পাঠাবেন বা সহযোগিতা করবেন। কিন্তু সেটি আসলে আশ্বাস পর্যন্তই কিনা সেই ধরনের কিন্তু কোনো রকম পরিবেশ আমরা আসলে দেখতে পাচ্ছি না। আমরা একটু আরও একজনের সাথে একটু কথা বলতে চাই। মানে হাদিকে নিয়ে এত উন্মাদনা, আপনি একজন তরুণ যুবক, কবে থেকে এখানে আসছেন, হাদির প্রতি ফিলিংসটা এত তীব্র কেন হলো? আরো অনেক তো জুলাইয়ের নায়ক ছিল। হাদি ভাই পর্যন্ত আমাদের জন্য কাজ করে গেছেন, দেশের জন্য কাজ করে গেছেন। উনি একটা জিনিস চাইছিলেন যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, কিন্তু ওনাকে এইভাবে নিঃসঙ্গভাবে মারা হয়েছে। এইটার বিচার যদি আমরা না করতে পারি তাহলে আমরা কিসের জাতি? আমরা নতুন বাংলাদেশ কায়েম করছি, কিন্তু নতুন মানুষ যে ফ্যাসিস্ট এদের রেশ হয়ে গেছে। এদের বিরুদ্ধে হাদি ভাই যে স্লোগান দিয়ে গেছেন, আমাদের যে ত্যাগ দিয়ে গেছেন, ওনার জন্য আমাদের কিছু করার, আমাদের একটা সুযোগ। আমরা এইভাবে কামিয়াবি হইতে চাই হাদি ভাইয়ের জন্য, এই বিচারটা সঠিকভাবে যেন হয়। আমরা এখানে প্রথম থেকে আসি, সবাই বিভিন্ন নিজের উদ্যোগে আসছে, কেউ কাউকে ডাকে নাই। আমাদের রক্ত ভরানো হচ্ছে, যে পর্যন্ত বিচার না সম্পূর্ণ হবে পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। মঞ্চের থেকে যেই নির্দেশনা আসে সেই অনুযায়ী আমরা আছি ইনশাআল্লাহ। এবং আপনি কি করেন, কোথা থেকে আসছেন, কয়দিন ধরে আসতেছেন? আমি ব্যবসা করি, আমার পাশেই আমার বাড়ি। তো আমি ব্যবসার আপাতত অফ রাখছি, যে পর্যন্ত বিচার সম্পূর্ণ না হচ্ছে এই পর্যন্ত আমি এখানে আছি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আসা যাওয়ার মধ্যে আছি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা যারাই ছোটোখাটো ব্যবসা করেন বা মাঝারি মানের ব্যবসা করেন, ব্যবসায়ীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই তারা বলছেন যে তারা ব্যবসা ফেলেই অনেকটা এসেছেন, ব্যবসা ফেলে এসছেন, এবং অনেকে এই তীব্র শীতের মধ্যে শিশু সন্তানদেরকে নিয়ে পর্যন্ত এসছেন। আমি একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, একটু ঘুরবে বলতে চান না? আচ্ছা, আপনারা চারিদিকে দেখছেন যে সেই একটি গান বাজানোর পরে আরও একটি গান পরিবেশন করা হচ্ছে সাউন্ড বক্সের মাধ্যমে। চারিদিকে বাংলাদেশের পতাকা উঠছে। আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি কিনা? 1 মিনিট যদি একটু বলবেন। ওকে, না মানে আমি 1 মিনিট কথা বলতে চাই আপনার সাথে। আচ্ছা ঠিক আছে। আমরা পেয়েছিলাম জুমাকে, যিনি আসলে সেই যে ইনকিলাব মঞ্চ যখন থেকে শুরু হয়েছে একই সঙ্গে কাজ করে গেছেন, ডাকসুর নেত্রী বলা যায়, বিভিন্ন সময় সোচ্চার রয়েছেন, তাকে নিয়ে অনেক ধরনের অপপ্রচার করা হয়েছে। শরীফ ওসমান হাদিকে জড়িয়ে নানাভাবে তাকে হেয় করা হয়েছে। এখন পর্যন্ত তিনি আছেন এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে, তিনি ব্যস্ততার কারণে হয়তো কথা বলতে চাননি। আপনাদেরকে আবারও বলছি, আপনারা দেখুন শাহবাগের এই পরিসরটা কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে। প্রথম দিনের থেকেও বলা যায় এই চতুর্থ দিনে এসে কিন্তু মানুষের উপস্থিতি আরও অনেক বেশি বেড়েছে। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলতে চাই যে
আপনাকে আমি এর আগের দিনও দেখেছি, গত পরশুদিনও আপনি এখানে এসেছিলেন। হ্যাঁ মানে আপনি কি টানা এই চতুর্থ দিনে কি আসলে অংশ নিয়েছেন? আমরা তো বললাম 5 জুমার থেকে এখানে আছি। বাসায় যান নাই? মাদ্রাসায় যায়, আবার এসে পড়ি। মাদ্রাসা যায় সারাদিন, আবার রাত্রে 11টার পর 12টার পর 2 দিন থাকা হয়েছে এখানে। 2 দিন থাকা হয়েছে, শুক্রবার শনিবার থাকা হয়েছে। যতদিন পর্যন্ত বিচার না হবে আমার ভাইয়ের, ততদিন পর্যন্ত রাজপথে থাকবো। মানে আপনারা তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কিনা? না না না, মাদ্রাসায় পড়ে? মাদ্রাসায় পড়ি। কিন্তু মানে হাদির এই কথা, কোন কথাগুলো আপনাকে এত বেশি নাড়া দিল যে হাদির এই স্থিতি ভুলতে পারছেন না বা তার বিচারের জন্য বারবার দফায় দফায় আসছেন? আমার আল্লাহ নবীকে প্রেরণ করার পর শেষ নয়, কোরআন সাথে দিয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমার ভাই এই ইনসাফে লড়াই করছে। এই ইনসাফ আমরা মাদ্রাসাপুরে আমরা জানি, এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে ভাই শহীদ হয়েছে, আমরা ইনসাফ করার জন্য ভাইয়ের বিচারের যতদিন পর্যন্ত এই রাজপথ থাকবে আমরা থাকবো। আর অনতি বিলম্বে আমার ভাইয়ের বিচারকে আমার ভাইয়ের যে বিচার তাড়াতাড়ি আনতে হবে। যারা খুনি তাদেরকে অনতি বিলম্বে দেশে এনে বিচার করতে হবে, এটা আমার দাবি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা শুনছিলাম আরও একজনের কাছে। আমি গত পরশুদিন এখানে এসেছিলাম, সেই পরশুদিনে আসলে দেখেছি তিনি এখানে ছিলেন, আজকেও আছেন। তিনি বলছেন যে পুরো সময়টা জুড়েই আসলে তিনি এখানে থাকেন এবং এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন। আমরা অনেককে দেখেছি স্বেচ্ছায় এসে হাদির জন্য গান গাইছেন, কবিতা আবৃত্তি করছেন, এখনো গান পরিবেশিত হচ্ছে। কয়দিন আগে আমরা দেখেছি যে পরশুদিন একটি ব্যান্ড শিল্পী, একটি দল, আমরা নাম ভুলে গেছি, যে একে একে প্রায় 4টি গান পরিবেশন করে গেছে। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোথায় আছেন, কি করেন, কবে থেকে আসছেন, হাদির বিচারের দাবিতে কতদূর অগ্রগতি হলো বা সরকারের তৎপরতা কেমন দেখছেন? আসসালামু আলাইকুম, আমার নাম তাহমিদ আশরাফ নূর। আমি হচ্ছে বর্তমানে আমার এইচএসসি 2024, এরপরে এখন আমি আমার হায়ার স্টাডিজের জন্য বাহিরের দিকে এইম করছি। এছাড়া আর আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সবার আগে হচ্ছে হাদি হত্যার বিচার, হাদি ভাই বিচার। আমরা জানি যে ভাই 12 তারিখে গুলিবিদ্ধ হয় এবং 19 তারিখে শাহাদাত বরণ করেন, 21 তারিখে তার জানাজা হয়। এরপরে আমরা প্রথম থেকেই বলছি যে তাকে যারা হত্যা করেছে তাদের বিচার যেন খুবই দ্রুত করা হয়। কিন্তু আমরা এর বিষয়ে সরকারের কোনো অগ্রগতি প্রথম থেকেই দেখতে পাচ্ছি না। তারা শুধু আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছে। যেমন আমাদের পরশুদিন রাতে এখানে আমাদের ডিএমপি কমিশনার এবং হচ্ছে উপদেষ্টা, পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসছে। তারা আমাদেরকে আশ্বাস করে যে তারা হচ্ছে দিল্লি পুলিশের সাথে এই বিষয়ে কথা বলেছে, তারা হচ্ছে প্রেস কনফারেন্স করবে, তারা জানাবে। কিন্তু আমরা পরের দিনই দেখতে পাই যে তারা হচ্ছে একটা ভুয়া প্রোপাগান্ডা অনলাইনে ছড়ায় যে মেঘালয় পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে, যাদেরকে আসলে শুটার ফয়সাল বা খুনি ফয়সালকে যারা নিরাপদ ওখানে রেখেছে তাদেরকে গ্রেফতার করেছে। কিন্তু আসলে এরকম তথ্য ভুয়া। বাংলাদেশের পুলিশ এবং প্রশাসন আমাদেরকে শুধুমাত্র কেবল আশ্বাস দিয়ে যাচ্ছে, আমাদেরকে তারা শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা, তারা আমাদেরকে শুধুই লুকিয়ে যাচ্ছে, কিন্তু আসলে কোনো ঘটনা উন্মোচন করতে পারছে না, কোনো অগ্রগতি দেখাতে পারছে না, শুধুমাত্র আশ্বাস দিয়ে যাচ্ছে। আমি মনে করি যে যদি তারা না পারে, তারা আমাদের জনসম্মুখে এসে স্বীকার করে নিক তারা পারবে না, তাদের দ্বারা সম্ভব না। আমরা প্রথম থেকেই বলছি যদি আপনারা না পারেন, আপনারা ইন্টারন্যাশনাল যেসব পুল আছে, যারা ক্রিমিনাল ধরতে পারে, আপনারা তাদেরকে আনেন, এনে তাদেরকে এখানে নিযুক্ত করেন। তারা তাও পারছে না, তারা কিছুই পারছে না। তারা বারংবার তাদের ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। যদি না পারে তারা সিম্পলি আমাদেরকে বলতে পারে, তাও বলতে পারছে না। আমরা এখানে বসে আছি, বসে থাকবো। আমরা আমাদের হাদি ভাইয়ের বিচার, হত্যার বিচার এখান থেকে নিয়ে যাব। আমরা তাদেরকে গতকাল ইনকিলাব মঞ্চের পেজ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে 24 দিনের। আমরা চাই 24 দিন তো আমরা আলটিমেটাম দিয়েছি, কিন্তু সরকার যেন তাদের অগ্রগতি দেখাক। আমাদের জুলাই যেন বিক্রি হয়ে যায় নাই, আমাদের জুলাই এখনো সংরক্ষিত, রক্ষিত এই সরকারের আমলে আছে, সেটা আমাদেরকে প্রমাণ করতে তারা অন্তত আমাদের হাদি হত্যার বিচার করা দরকার। আপনি একজন তরুণ, হাদিকে কবে থেকে চেনেন এবং হাদির কোন বিষয়গুলো আপনাকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে প্রতিদিন? হাদি ভাইকে আমি সর্বপ্রথম যেই ভিডিওটা থেকে চেনা, যে উনি সর্বপ্রথম আওয়ামী লীগের বিরুদ্ধে যখন
আসলে এটা সুশীল সমাজের বিরুদ্ধে গিয়ে উনি গালাগালি করেছিল মঞ্চে, ওইখান থেকে হাদি ভাইকে আসলে চেনা যায় আসলে এই মানুষটা গালি দিল, কীভাবে গালি দিল। আমিও প্রথম থেকে আওয়ামী লীগ বিরোধী বা যাই বলে আমার সবসময় ইনসাফের পক্ষে, যেটা আমি কোনো মানে আমিও কোনো দল করি না, তো ওইখান থেকে আমার হাদি ভাইকে সবসময় পছন্দ, যে উনি কোনো দল করেন না, ব্যক্তি স্বার্থ বাদে উনি দেশের স্বার্থ নিয়ে সবসময় কথা বলে, ওইখান থেকে আমার আসলে হাদি ভাইকে সবসময় পছন্দ। ওনার যে হচ্ছে সত্যি কথা বলতে পারে, যে স্পৃহা যেটা সবার সামনে বলতে পারে, এটাই আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে। এবং তার ভিতরে যে ইনসাফের লড়াই করার যেই স্পিরিট, সেটা শুধুমাত্র আমি হাদি ভাইয়ের ভিতরে দেখতে পেরেছি, আরও কয়েকজনকে দেখতে পেরেছি, কিন্তু তাদের ভিতরে যে দলের যে তাদের নির্দিষ্ট বেড়া জাল, সে বেড়া জালের থেকে বেরোয় তারা কখনোই মানে ইনসাফের কথা বলতে পারে না। সেটা আমরা বাংলাদেশের যে কোনো ছাত্র দল মানে ছাত্র সংগঠনকে দেখতে পারি, আমি নাম না ধরে বলি কিন্তু এটা আমরা সবাই জানি, কিন্তু একমাত্র হাদি ভাই যে কোনো দল মত নির্বিশেষে, মানে যে কোনো দলের পক্ষ না, কোনো মতকে ফ্রেমিং করার জন্য না, সে সকল দল মত নির্বিশেষে সে একাই কথা বলে যেত ইনসাফের পক্ষে। সেই জিনিসটা আমাকে বারংবার উদ্বুদ্ধ করছে এখনও, ইনশাআল্লাহ আমাকে ভবিষ্যতে উদ্বুদ্ধ করবে যেন আমিও একজন হাদি হয়ে উঠতে পারি। মানে এই হাদি কি এত দ্রুত নিভে যাবে আপনার মনে হয়? মানে হাদির যে আলো জ্বালিয়ে গেছেন বা আগুন জ্বালিয়ে গেছেন বিক্ষোভের, আসলে আমরা মনে করছি হাদি একটা মোমবাতি, কিন্তু হাদি আসলে কোনো মোমবাতি না, হাদি একটা আগ্নেয়গিরি, যেটা কখনোই নিভবে না, যেটা আজীবন জ্বলতে থাকবে। যদিও আমরা মনে করি যে হাদিরা হয়তো একবার যেটা হয় ভলকানোর ক্ষেত্রে একবার বার্স্ট হয়, তারপরে আবার মানে শান্ত হয়ে যায়, হয়তো নিভবে না, কিন্তু হাদিরা এমন যে এই আগ্নেয়গিরি বারবার ফুটবে, আমাদের বুকের ভিতর ফুটবে, আমাদের বুকের ভিতর জ্বলবে, আমরাই হাদি হব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। খুব চমৎকার করে বলছিলেন। আমার সামনে দিয়ে দেখতে পাচ্ছেন যে খুব বয়সী একজন নারী, তিনি আসছেন, এখন যুক্ত হচ্ছেন। একেবারে আপনি যদি পুরো চিত্রটা দেখেন, যে বলা যায় যে প্রথম দিন আমরা দেখেছিলাম যে 1/4, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে পুরো যতজন আসলে অংশ নিয়েছে এর মধ্যে বলা যায় যে 1/3 নারীদের অংশগ্রহণ অনেক বেশি বাড়ছে। একটি কথা একজন তরুণের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বললেন যে হাদি একটি মোমবাতি নয়, হাদি হচ্ছে আগ্নেয়গিরি। হাদিকে কতভাবে যে বিশেষায়িত করছে যারা এখানে অংশ নিয়েছেন, এবং তাদের অধিকাংশকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু একদিন 2 দিন প্রায় টানা 4 দিন ধরে আসলে এখানে অংশ নিয়েছেন। এবং হাদিকে ঘিরে একটি কথা ঘুরে ফিরে উচ্চারিত হচ্ছে, আমরা সবাই হাদি হব। এবং যেসব শিশুরা এখানে এসছেন বা সপরিবারে যাদেরকে আসলে নিয়ে আসা হয়েছে, তাদের পিতামাতার মধ্যেও আসলে ওই ধরনের একটা ফিলিংস আসলে তৈরি হয়েছে যে আমি আমার সন্তানকে হাদি বানাতে চাই। একজন তরুণ তিনিও বললেন যে আমি আসলে হাদি হতে চাই। আমি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনি একটু দাঁড়াবেন এখানে, আপনার সাথে একটু কথা বলতে চাই যে ঠিক কবে থেকে কখন থেকে এখানে এসছেন, মানে এই তীব্র শীতকে উপেক্ষা করে হাদি কি এমন আগুন জ্বাললো আপনাদের ভেতরে যে হাদিকে আসলে ভোলা সম্ভব হচ্ছে? আসলে ভাইয়া হাদি আসলে হ্যাঁ, হাদি এমন একটা পার্সন আমার দৃষ্টি থেকে, দেখেন সে একজন কোরআনে হাফেজ, সে একজন আলেম, তারপর সে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করা, সে একজন ডিবেটার। আপনি 500 বছর ইতিহাস থেকে বলেন, মোগল আমল, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বর্তমান এমন জায়গায় নাই যে তার নলেজটা সম্প্রসারিত না। আমি যতটা তার ভিডিও দেখি ততটা বিস্মিত হই, এত বড় একটা নলেজেবল লোক, তো একটা আলেম, একটা হাফেজ, একটা শিক্ষিত উদ্দীপ্ত তরুণ বিপ্লবী, আমার কাছে সে অনন্য। তার মতো লোক আমার দৃষ্টি আমি পাই না, যার কারণে আজকে আমি আজকে আসছি। ঠিক আছে, আমি তার ফ্যানও না, আমি তার কিছুই না, বাট আমি তার ভিডিও দেখে এতটা ইমপ্রেস যে হাউ ইট ইজ পসিবল যে পারসন থাকতে পারেননি না, এই যে ঘরে থাকতে পারেন, আমি তাকে সাপোর্ট দিতে আসছি। তার জাস্টিস, অফকোর্স তার জাস্টিস প্রয়োজন, সে একজন বিপ্লবী, তার যদি জাস্টিস না হয় আমরা সাধারণ জন কিভাবে আমরা জাস্টিস পাবো? আর আমরা একজন লেজেন্ড পাইছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু সেও কেন নিশ্চুপ? আমি এটা বিশেষ সারপ্রাইজ। আমরা তার কাছে আশা করি স্যার আপনি যেভাবে হোক এটার সুষ্ঠু তদন্ত করবেন এবং একটা সুষ্ঠু এবং বিচার করবেন, কারণ সে একজন তরুণ দীপ্ত বিপ্লবী ছিল। নট অনলি দ্যাট, সে অত্যন্ত শিক্ষিত ছিল এবং সে অত্যন্ত, আপনি যদি টক শো শোনেন তার তাহলে বুঝতে পারবেন যে তার নলেজটা কত বড় ছিল। আমরা 18 কোটি লোকের ভিতরে আমি একজন লোক তার মতো পাই না। আপনি পিএইচডি ধারী অনেক পাইতে পারেন, অনেক হাফেজ পাইতে পারেন, অনেক মৌলানা পাইতে পারেন, কিন্তু অল কম্বিনেশনে তার মতো আমি কোনো পার্সন পাই না, যার কারণে আমি আশা যে আই হ্যাভ টু সাপোর্ট হিম ফর জাস্টিস। এই যে সবাই বলার চেষ্টা করছে যে আমরা হাদি হব, সন্তানকে হাদি বানাবো,
মানে এইটাকে আপনি নিজেও বিশ্বাস করেন? অফকোর্স হওয়া উচিত, বিকজ আমাদের ভিতর ওই আইডেন্টিটি থাকা উচিত। আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদের আইডেন্টিটি কি সেটা আমাদের জানতে হবে, যেটা হাদি বুঝছে। আমাদের সেই মোগল আমল থেকে, ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমল থেকে আমাদের কি সংগ্রাম সেটা হাদি সেটা বুঝতে পারছে, আমরা স্ত্রী সেটা বুঝতে পারি নাই। এবার যে একটা লোক হিসেবে বুঝতে পারছো, আমাদের যত পলিটিশিয়ান পার্সন দেখেন তার মতো আমি কোনো পাচ্ছি না, যার কারণে আমি এখানে আসি আজকে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে আরও একজন যুক্ত হতে চান, একজন কথা বলতে চান। দুঃখিত, এই যে হাদিকে নিয়ে এত উন্মাদনা, প্রতিদিন মানুষের স্লোগান বাড়ছে, মিছিলে মানুষ বাড়ছে, মানে এটা আসলে কোথায় গিয়ে শেষ হবে বলে আপনার মনে হয়? এই লড়াই হচ্ছে চলবে যুগ যুগ ধরে। হাদি ভাই হচ্ছে একজনই যিনি 100 বছর পর এই বাঙালি জাতিকে মুক্তির দিশারি হিসেবে এসেছিলেন। আর হাদি ভাই চেয়েছিলেন একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, কল্যাণমূলক রাষ্ট্র যেখানে ইনসাফ কায়েম হবে। এখন দেখেন, উনি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অধ্যয়ন করেছেন। একটা রাষ্ট্রের কাঠামো কেমন হবে, একটা রাষ্ট্র কিভাবে তাদের নাগরিকদের ইনসাফ প্রতিষ্ঠা করবে, এই সকল বিষয়ে তার বিস্তর জ্ঞান আছে। উনি নিজেকে এমনভাবে তৈরি করেছেন, ভবিষ্যতে উনি যদি আজকে থাকতেন তাহলে একসময় বাংলাদেশে পুরা পৃথিবীতে একটি আইকন হিসেবে পরিচিত হতেন। উনি হতেন ফিলোসফার কিং, মানে হচ্ছে দার্শনিক রাজা। এই দার্শনিক রাজা একটা রাষ্ট্রকে কিভাবে গঠন করতে হয়, তৈরি করতে হয়, জনগণের জানমালের নিরাপত্তা দিতে হয়, এই সকল বিষয়ে অভিজ্ঞ এবং প্রচুর জ্ঞান সম্পন্ন এই ফিলোসফার কিং। তো আমরা আমাদের এই হাদি ভাইকে হারিয়েছি। তো এরকম হাদি প্রত্যেকটা ব্যক্তির ভিতরে রয়েছে, প্রত্যেকটা ব্যক্তির ভিতরে হাদি রয়েছে। সে হাদিকে জাগিয়ে তুলতে হবে। তরুণ প্রজন্ম সে হাদিকে জাগিয়ে তুলবে এবং সবাই হাদি হওয়ার জন্য এসেছে। তো আমি আমার দেশের মা বোনদেরকে বলবো, বাবাদেরকে বলবো যে আপনাদের সন্তানদেরকে তৈরি করুন ভবিষ্যতের জন্য, এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যে রয়েছে, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটা সাবজেক্ট রয়েছে। এই রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়াশোনা করেছে হাদি ভাই এর মতো, তো তারাও কিন্তু জানে যে একটা রাষ্ট্রকে কিভাবে গঠন করতে হবে। তো আমরা এটা বলতে চাই যে আজকে আমরা হাদি ভাইকে হারিয়েছি, আমরা আর কোনো হাদিকে হারাতে চাই না। আমরা চাই যে এই দেশের যে তরুণ প্রজন্ম রয়েছে তারা আসুক, রাষ্ট্রকে গড়ে তুলুক। আমরা আর পুলিশি রাষ্ট্র চাই না। একটা সময় আমাদের রাষ্ট্র ছিল পুলিশি রাষ্ট্র, গত 15 বছর আমরা দেখেছি ফ্যাসিবাদী রাষ্ট্র। এই পুলিশি রাষ্ট্রকে ভেঙে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আর এই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের আজকের এই লড়াই। আমাদের ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা এই কল্যাণমূলক রাষ্ট্র পাবো। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি কথা বলতে চান আমাদের সাথে? দেখুন, 54 বছর হয়ে গেছে আমাদের দেশের বয়স। আমরা বলি যে আমরা গণতান্ত্রিক দেশ। আমাদের গণতন্ত্রটা কোন জায়গায়? আমাদের দেশে নমিনেশন বিক্রি করা হয়। নমিনেশন তো বিক্রি করার জিনিস নয়। গণতন্ত্রের নমিনেশন বিক্রি করার কোনো দেশ আমি দেখি নাই, আমার অ্যানালাইসিস দেখি না। আমি যতটুকু গণতন্ত্র বলছি ততটুকু গণতন্ত্রে এটা বলতে পারি যে এলাকায় যারা কাউন্সিলর থাকবে, যেই দলের যারা কাউন্সিলর থাকবে, তারাই তাদের সংসদ সদস্য কে হবে প্রাথমিকভাবে সেই যিনি দাঁড়াবেন তাকে নির্বাচিত করবেন। আমাদের দেশে এটা কেন হচ্ছে না? আমাদের দেশের মূল সমস্যাটা হচ্ছে পুঁজিবাদীর হাতে গণতন্ত্রকে তুলে দেওয়া। গণতন্ত্র হতে পারে না। আমরা গণতন্ত্র চাই এবং ইনসাফ চাই। ইনসাফের ভিত্তিতে যেন রাষ্ট্র গঠন করা হয়, এখানে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে যেন বাস করতে পারি। এবং আমাদের পাশের দেশ যেভাবে প্রোপাগান্ডা মেশিনের মতো প্রোপাগান্ডা চালিয়ে এখানে দেখাচ্ছে যে উত্তপ্ত পরিস্থিতি, এখানে সংখ্যালঘুরা বাস করতে পারে না, বাস্তব চিত্র কিন্তু আলাদা। যেহেতু বাস্তব চিত্র আলাদা, সংখ্যালঘু এখানে নিরাপদ, সেহেতু আমাদের যেন পররাষ্ট্রনীতি শক্তিশালী হয়। শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা যেন জবাব দিতে পারি। এবং 54 বছরে আমরা দেখুন যে থ্রেটের মধ্যে আছি। আমাদের কিন্তু আপনার ডিফেন্স সিস্টেম দুর্বল। এখন যদি তারা চায় অল্প সময় আমাদের অনেক ক্ষতি করতে পারে, কিন্তু আমাদেরকে শেষ করে দেওয়ার ক্ষমতা তাদের নেই। আমাদের শক্তি দিয়ে আমরা তাদের ক্ষমতাকে, আমাদের দেশকে প্রোটেক্ট করতে পারবো। এবং সবচেয়ে বড় আমার যে কথা বলবার সেটা হচ্ছে, দেখুন আমরা 24-এ রক্ত দিয়ে চুলাই এনেছি, কিন্তু চুলে যারা এনেছিল তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল মুখ হচ্ছে হাদি ভাই। আর সেই হাদি ভাইকে মেরে ফেলা হচ্ছে। তার মানে কি
জুলাইকে মেরে ফেলা হয়েছে। আমি জুলাইয়ের জিন্দেগি চাই, জুলাই যেন বেঁচে থাকে। ইনকিলাব জিন্দাবাদ। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।